আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো দেখো, তোমাদের ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশনের যে সিলেবাস রয়েছে সেখানে 4 নম্বর অধ্যায়টা রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, 5 নম্বর হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগী ও বিদ্রোহ, 6 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে বই থেকে, ঠিক আছে। এরপর তোমাদের যে প্রশ্নর যে ধরনটা তোমাদের হয় আর কি, প্রশ্ন কাঠামো যেটা সেটা দেখে নাও। প্রথমে 10টি হচ্ছে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন। এগুলো সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো এই প্রশ্নগুলো তোমাদের যে প্রথম যে অধ্যায় 4 নম্বর অধ্যায়টা, সেখান থেকে 2টি প্রশ্ন থাকছে, পরের অধ্যায় 2টি থেকে 4টি করে প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 10টা। এরপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, ঠিক আছে, 10 থেকে 10 নম্বর। এইগুলো তোমাদের প্রথম যে 4 নম্বর অধ্যায় সেখান থেকে 2টি প্রশ্ন থাকছে এবং পরের 2টি অধ্যায় থেকে 4টি করে টোটাল 10টা প্রশ্ন দেওয়া থাকবে। তারপর হচ্ছে 2 নম্বর মানের 4টির উত্তর লিখতে হবে, 4টি প্রশ্নের উত্তর, 4 দুগুণে 8 নম্বর। এই 2 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো তোমাদের দেখো প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকছে, টোটাল 6টা, তার মধ্যে থেকে 4টির উত্তর লিখতে হবে। এবং 3 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও তাই, 4টি লিখতে হবে, 4 3 4 12 নম্বর, টোটাল প্রশ্ন থাকবে 6টা, প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে। এবং 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, 5 নম্বর 10 নম্বর। এগুলো প্রতিটি অধ্যায় থেকে 1টি করে টোটাল 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টির উত্তর করতে হবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন থাকবে সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে, এবং তোমাদের 50 নম্বরের প্রশ্ন থাকবে, টোটাল সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখান থেকে দেখে নেব এই ভিডিও থেকে। প্রথমে দেখো এখানে রয়েছে 1 নম্বর, দেখো সঠিক উত্তরটি বেছে লিখতে হবে, ঠিক আছে। 10টি প্রশ্ন রয়েছে, 1 × 10 = 10। 1 নম্বর দেখো, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়, কলকাতায়, বোম্বাইতে না দিল্লিতে? সঠিক উত্তর হবে রিসরায়, ঠিক আছে, হুগলির রিসরায়। 2 নম্বর দেখো প্রশ্ন, দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন। এরপর হচ্ছে বর্গাদারি ব্যবস্থা আর মহলবাড়ি ব্যবস্থা। তো দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে বলা হয় কি? সম্পদের বহির্গমন। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। তো আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 4 নম্বর থেকে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, বিদ্যাসাগর, স্যার সৈয়দ আহমেদ খান, কেশবচন্দ্র সেন। তো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটা প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। তারপর দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে, আলিগড়ে, তারপর হচ্ছে জাভাতে না কলকাতায়? উত্তর লিখবে এখানে রেঙ্গুনে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, কার্জন ডালহৌসি না কর্নওয়ালিস? উত্তর লিখবে লর্ড ক্যানিং। তারপর দেখো, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 21 বছর, 23 বছর, 20 বছর না 25 বছর? উত্তর হবে 23 বছর। পরের প্রশ্ন, দাদাভাই নওরোজি পেশায় ছিলেন বিচারক, ব্যবসায়ী, সিভিল সার্ভেন্ট না অধ্যাপক? উত্তর হবে অধ্যাপক। এরপর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে? তো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যে পত্রিকাটি জড়িত ছিল সেটি হচ্ছে যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ না বঙ্গদর্শন? উত্তর লিখবে যুগান্তর। দেখো, এই প্রশ্নোত্তরের যে পিডিএফ সেগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা কিন্তু অ্যাপটিকে সেখানে পাবে। ওকে, তো অ্যাপটিকে তোমাদের প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, তারপর রেজিস্টার করতে হবে। সেখানে নাম, মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি, স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি নিজের এলাকার নামটা লিখবে, নিজের এরিয়ার নাম, ঠিক আছে, এবং পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, তারপর রেজিস্টার করে পরের বার লগ ইন করবে এই সেম ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। এবং লগ ইন করার পর তোমরা অ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে অ্যাপটিকে তোমরা ব্যবহার করবে। সেখানে কিছু ফ্রি কোর্সও রয়েছে, পেইড কোর্সও রয়েছে। তো এরকম ইন্টারফেস আসবে। প্রথমে তোমরা সবার উপরে ক্লিক করে এখানটায় ক্লিক করবে, এখানে ক্লিক করে এই স্ট্রিমগুলোকে মানে এই ক্লাসগুলোকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ক্লাসগুলোকে এভাবে তোমাদের সাদা হয়ে থাকবে, তো তোমরা কী করবে, সবগুলোকে এভাবে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করে দেবে। তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো এখানে দেখা যাবে যেগুলো এই অ্যাপের মধ্যে আপলোড করা আছে। তো প্রথমে দেখে এখানে একটি অপশন দেওয়া আছে অল কোর্স, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলি দেখতে পাবে। এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এইখানে ক্লিক করে দেখতে পাবে ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখা যাবে। তারপর এখানে ইবুকস দেওয়া থাকবে, এখানে কিছু ডেইলি কুইজ দেওয়া থাকবে, আর এই মাই পেড কোর্স রয়েছে, যে কোর্সটা তুমি এখান থেকে পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। আর নিচের এগুলো হচ্ছে আমাদের পেইড কোর্স, যে কোনো ক্লাসের তুমি কোর্স এখান থেকে পারচেস করতে পারো। যেমন দেখো, ক্লাস 8-এর এখানে কোর্সটা সেকেন্ড সামিটিভ এক্সামের জন্য দেওয়া রয়েছে, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর ইংরেজির অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, এবং মডেল কোশ্চেন পেপার উত্তর সহ করে দেওয়া হয়েছে, এবং প্র্যাকটিস সেট এগুলো দেওয়া আছে।
এখানে 299 প্রাইস কিন্তু রাখা হয়েছে, খুবই কম প্রাইসে এই পিডিএফগুলো তোমরা সব পেয়ে যাবে। এবং এখানে বাই নাইতে ক্লিক করে বাই করতে পারো, অথবা প্লে লিস্টে যদি ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে এর ডিটেলসগুলো চেক করে নিতে পারবে কী কী এখানে রয়েছে, ঠিক আছে। এবং এখানেও বাই নাও অপশন দেওয়া আছে, এখান থেকেও মানে পারচেস করা যাবে। তারপর উপরে দেখো এখানে কন্টেন্ট অপশন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি তারপর এখান থেকে ক্লাস 8-এর 2026 জন্য যে পিডিএফ সেগুলো এখানে দেওয়া আছে। তো বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ আর ম্যাথস, এই সব কিছু মানে ম্যাথের কিন্তু জাস্ট একটা তোমাদের মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, বাকি কিন্তু আর কিছু দেওয়া হবে না ম্যাথের, বাদবাকি সাবজেক্টগুলো কিন্তু দেওয়া হবে। তো এখান থেকে তুমি চেক করে নিতে পারো কোন সাবজেক্টগুলোর সঙ্গে দেখো সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন তো রয়েছে। তারপর হচ্ছে মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিসের এখন 3টি করে দেওয়া আছে, আর 2টি করে সেটা আমি এখানে আপলোড করবো, ঠিক আছে। হিস্ট্রি দেখো এখানে টোটাল 5টি দেওয়া হয়ে গেছে, প্রথমে 3টি দিয়েছিলাম, তারপর এখানে 5টি করে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে তোমাদের যে ভূগোল, সায়েন্স, ঠিক আছে, এগুলো সব কিছু কিন্তু রয়েছে। তো চাইলে তোমার যে কোনো ক্লাসের যে কোনো হচ্ছে কোর্স তোমরা নিতে পারো, অন্যান্য ক্লাসের যে কোর্সগুলো, অথবা এখানে যে ফ্রি কোর্স রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ওকে। তো চলো এখন আমরা বাকি প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো পরের প্রশ্ন 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। এখানে 10টি প্রশ্ন রয়েছে। 1 × 10 = 10। 2-এর প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 5 = 5। প্রথম 1-এর দাগে মহল কথাটির অর্থ, উত্তর লিখবে গ্রাম বা গ্রামের সমষ্টি। এরপর হচ্ছে ডিরোজিও ছিলেন কলকাতার ড্যাশ কলেজের শিক্ষক, কলকাতার হিন্দু, বর্তমানে যেটা প্রেসিডেন্সি কলেজ, সেই কলেজের শিক্ষক ছিলেন। দিগম্বর বিশ্বাস নেতৃত্ব দেন ড্যাশ বিদ্রোহে, উত্তর লিখবে নীল বিদ্রোহে। এরপর ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, এখানে উত্তর হবে 1908 খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন, এখানে উত্তর হবে লর্ড কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন। তারপর হচ্ছে 2-এর 2 নম্বর পূর্ণ বাক্য উত্তর লিখতে হবে। 1 × 5 = 5। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? তো লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, ওকে। এরপর দেখো নীলদর্পণ নাটকটির রচয়িতাকে, উত্তর লিখবে নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। বাহাদুর শাহ জাফর কে ছিলেন? বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট এবং 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম নেতা। তারপর হচ্ছে মহারাষ্ট্রে কার নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়? মহারাষ্ট্রে বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন, উত্তর লিখবে সতীশচন্দ্র বসু প্রমথনাথ মিত্রের সহায়তায় 1902 খ্রিস্টাব্দে বা 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন 3 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 নম্বর করে, 4 × 8 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে সূর্যাস্ত আইন কি? চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত অনুযায়ী জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারি কোষাগারে খাজনা জমা দিতে হতো। নির্দিষ্ট সময়ে খাজনা দিতে ব্যর্থ হলে জমিদারি হাতছাড়া হতো, একেই সূর্যাস্ত আইন বলা হয়। এরপর কোন গভর্নর জেনারেলের আমলে কবে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে 1853 সালে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? তো নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল দল হিন্দু ধর্মের গোড়ামি, মূর্তি পূজা, জাতপাত প্রথা, বাল্যবিবাহ এবং সতীদাহ প্রথার মতো কুসংস্কারের তীব্র বিরোধিতা করেছিল। 4 নম্বর থেকে আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? তো স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল এবং সেই সভায় সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম সভা 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বসেছিল এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সভা সমিতির যুগ কাকে বলে? তো 19 শতকের মাঝামাঝি সময় থেকে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ফলে ভারত সভা, পুনা সর্বজনিক সভা ইত্যাদির মতো অসংখ্য রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এই সময়কালকে ঐতিহাসিক অনিল শীল সভা সমিতির যুগ বলেছেন। 4 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে 4-5টি বাক্যের মধ্যে। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, ঠিক আছে। 3 4 12 নম্বর দেওয়া আছে 4টি প্রশ্নের জন্য। 1 নম্বর দেখা হচ্ছে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব সংক্ষেপ আলোচনা করো। তো বাংলার কৃষকদের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব ছিল অত্যন্ত নেতিবাচক। প্রথম দেখো জমির মালিকানা হারানো। কৃষকরা জমির উপর তাদের চিরাচরিত প্রথাগত মালিকানা হারায় এবং জমিদারের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এরপর অত্যাধিক খাজনা। জমিদাররা নিজের লাভ বাড়াতে কৃষকদের উপর খাজনার বোঝা বাড়িয়ে দেয়, যা মেটানো কৃষকদের পক্ষে অসম্ভব ছিল। শোষণ ও উচ্ছেদ। খাজনা দিতে না পারলে কৃষকদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হতো এবং তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হতো। ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর দাগের প্রশ্ন, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কী ভূমিকা ছিল তা আলোচনা করো। তো ঔপনিবেশিক রাজস্ব ব্যবস্থায় মহাজনরা গ্রাম সমাজে এক
শক্তিশালী শোষক শ্রেণীতে পরিণত হয়েছিল। প্রথম হচ্ছে ঋণ প্রদান। উচ্চ হারে খাজনা মেটানোর জন্য কৃষকরা মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো। এরপর জমি দখল। ঋণের টাকা শোধ করতে না পারলে মহাজনরা কৃষকদের জমি ও গবাদি পশু কেড়ে নিত। তারপর শোষণ। কারসাজি করে মহাজনরা নিরক্ষর কৃষকদের ঋণের জালে আজীবন জড়িয়ে রাখত। ওকে, পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে টিকা লিখতে হবে এখানে নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে। ঠিক আছে, তো দেখো 1859 থেকে 60 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা ছিল অনন্য। তো প্রথম পয়েন্ট করছে আমরা তদারকি। সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়মিত এই পত্রিকায় প্রকাশ করতেন। ঠিক আছে, এই হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকায়। এরপর কৃষক দরদি। তিনি কৃষকদের আইনি পরামর্শ দিতেন এবং এই পত্রিকাটি শিক্ষিত বাঙালি সমাজকে নীল চাষিদের পক্ষে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিলেন। জনমত গঠন। হরিশ্চন্দ্রের লেখনীর মাধ্যমে নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা তৎকালীন ব্রিটিশ সরকারের উচ্চ মহল পর্যন্ত পৌঁছেছিল। পরের প্রশ্ন 4 নম্বর দাগে ইলবার্ট বিল বিতর্ক কি? লর্ড রিপনের শাসনকালে আইন সচিব ইলবার্ট একটি বিল আনেন যার মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এর প্রতিবাদে ইউরোপীয়রা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে প্রবল আন্দোলন শুরু করে। এই শ্বেতাঙ্গদের বিরোধিতাকে ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার পিছু হটে বিলটি সংশোধন করতে বাধ্য হয়। পরের প্রশ্ন 5 নম্বর দাগে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করেন। 1907 সালের সুরাট অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে এক সন্ধিক্ষণ। এর প্রথমে লিখছি বিভাজন সম্পর্কে। এই অধিবেশনে মতাদর্শগত পার্থক্যের কারণে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর আন্দোলনে স্থবিরতা। এই ভাঙনের ফলে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। তারপর সরকারি সুবিধা। কংগ্রেসের এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে ব্রিটিশ সরকার চরমপন্থীদের উপর দমন পীড়ন নীতি বাড়িয়ে দেয়। পরে দেখো 5 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে 8-10টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 5 করে 5 দুগুণে 10 নম্বর। 1 দাগের প্রশ্ন ব্রিটিশ কোম্পানির আমলে রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। তো দক্ষিণ পশ্চিম ভারতীয় মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে রাজস্ব আদায়ের যে নতুন পদ্ধতি চালু হয়েছিল তাকে রায়তওয়ারি বন্দোবস্ত বলা হয়। প্রবর্তক ও সময়। থমাস মানরো ও আলেকজান্ডার রিড 1820 খ্রিস্টাব্দে এই ব্যবস্থা প্রবর্তন করেন। তারপর সরাসরি চুক্তি। এই ব্যবস্থায় কোম্পানির সঙ্গে চাষি বা রায়ত এর সরাসরি জমি রাজস্বের চুক্তি হয়েছিল, মাঝে কোনো জমিদার ছিল না। তারপর রাজস্বের হার। জমির উর্বরতা ও ফসলের পরিমাণের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হতো। এই হার ছিল অত্যন্ত উচ্চ, ফসলের প্রায় 50% থেকে 60%। তারপর মালিকানা ও সময়সীমা। রাজস্ব ঠিকমতো জমা দিলে চাষি জমির মালিকানা ভোগ করতে পারত। এটি সাধারণত 20 থেকে 30 বছরের জন্য করা হতো। এর ফলাফল দেখো, জমিদার না থাকলেও কোম্পানির কর্মচারীদের অত্যাচারে কৃষকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং অনেক ক্ষেত্রে তারা মহাজনদের ঋণের জালে জড়িয়ে পড়ত। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর দেখে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব ব্যাখ্যা দাও। তো প্রথমে লিখছি দেখো আমরা 1815 থেকে 56 খ্রিস্টাব্দে সিধু ও কানুর নেতৃত্বে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী আন্দোলন। এর কারণগুলো কি? 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক শোষণ। বহিরাগত মহাজন বা দিকুদের চড়া সুদের ঋণ ও জালিয়াতি, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে উচ্চ রাজস্ব। কোম্পানির সরকার কর্তৃক সাঁওতালদের এলাকায় অত্যাধিক হারে ভূমি রাজস্ব ধার্য করা। 3 নম্বর হচ্ছে অত্যাচার। রেলপথ নির্মাণের সময় ইউরোপীয় কর্মচারী ও ঠিকাদারদের দ্বারা সাঁওতালদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। এইগুলো হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ। এর গুরুত্ব কী ছিল? 1 নম্বর হচ্ছে পৃথক জেলা। এই বিদ্রোহের চাপে পড়ে ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা নামক একটি পৃথক জেলা গঠন করতে বাধ্য হয়। 2 নম্বর বিশেষ আইন। সাঁওতাল এলাকায় দিকুদের প্রবেশ ও শোষণের উপর আইনি বিধিনিষেধ জারি করা হয়। 3 নম্বর হচ্ছে আন্দোলনের প্রেরণা। এই বিদ্রোহ পরবর্তীকালে নীল বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহের মতো কৃষক ও গণ আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। ঠিক আছে, তো এইগুলো আমরা সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব সম্পর্কে লিখলাম। পরে দেখো 3 নম্বর দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কী অবদান ছিল তা আলোচনা করেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন আধুনিক বাংলার শিক্ষা ও সমাজ সংস্কারের পথিকৃৎ।
শিক্ষা সংস্কার, তিনি সংস্কৃত কলেজকে সব বর্ণের মানুষের জন্য উন্মুক্ত করেন। মাতৃভাষায় শিক্ষার প্রসারের জন্য তিনি বর্ণপরিচয়, বোধোদয় প্রভৃতি পাঠ্য বই রচনা করেন। তিনি প্রায় 20টি মডেল স্কুল এবং অসংখ্য বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। সমাজ সংস্কার, তার শ্রেষ্ঠ কীর্তি হলো 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস করানো। তিনি বহু বিবাহ প্রথার বিরুদ্ধেও জনমত গঠন করেছিলেন। এরপর নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান অতুলনীয়। তিনি ড্রিঙ্ক ওয়াটার বিটনকে সঙ্গে নিয়ে হিন্দু বালিকা বিদ্যালয়, বর্তমানে যেটা বেথুন স্কুল, এটা প্রতিষ্ঠা করেন। নিজের অর্থ ব্যয় করে তিনি বাংলার বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এগুলো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে শিক্ষা এবং সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার যে অবদান, সেগুলো আমরা লিখলাম। পরের প্রশ্ন দেখো, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা উত্তর লিখছি দেখো, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে যে গণ আন্দোলন শুরু হয় তাই স্বদেশী ও বয়কট আন্দোলন নামে পরিচিত। তো স্বদেশী ও বয়কট আন্দোলন কী না, দেখো এই আন্দোলনের দুটি প্রধান দিক ছিল, স্বদেশী অর্থাৎ দেশি পণ্য গ্রহণ এবং বয়কট অর্থাৎ বিলাতি বা বিদেশি পণ্য বর্জন। মানুষ বিলেতি নুন, কাপড় ও চিনি ত্যাগ করে দেশি চরকায় বোনা কাপড় ও কুটির শিল্পের পণ্য ব্যবহার করতে শুরু করে। জাতীয় শিক্ষা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এবং অসংখ্য জাতীয় বিদ্যালয় গড়ে তোলা হয়। এরপর সাংস্কৃতিক প্রভাব, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি এবং রাখি বন্ধন উৎসব এই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার চিত্র অঙ্কন করেন। নেক্সট, আন্দোলনের বিস্তার, ছাত্র ও সাধারণ মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখে 1911 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। এখানে আমরা দেখো স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে বা বঙ্গভঙ্গ বিরোধী এই আন্দোলন সম্পর্কে আমরা লিখলাম। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের হিস্ট্রি সাবজেক্ট, এখানে আমরা সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সুতরাং প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।